আবার ফিরে আসতে হলো। কারণটা হলো যে আমি মুফতি মাসুদের আটক হওয়া এবং সেই ব্যাপারে আসাদ নূরের কিছু বক্তব্য আর তার সাথে সেখানে কিছু ভারতীয়দের বক্তব্য এই সব দেখে একটা প্রতিবেদন করেছিলাম। তাতে 6খানা পয়েন্ট ছিল আসাদ নূরের জন্য আর একটা ছিল আমাদের ভারতীয়দের জন্য। তো আসাদ ভাইয়ের কাছে ওটা পৌঁছয় এবং তারপর তিনি তার একটা প্রত্যুত্তর হিসাবে একটা ভিডিও বানান। আমি আমার আগের ভিডিওতে ওনাদের সবাইয়ের লড়াইয়ের প্রতি মানে একটা কুর্নিশ জানিয়ে শুরু করেছিলাম, যেটা আমি বিশ্বাস করি আমি মন থেকেই বলেছি, কোনো রকম দেখানোর জন্য নয়। এবারেও তাই করছি, সাথে এইবারে ওনার বাগ্মিতার প্রশংসাও করছি। আমার ভিডিওটা তো ছোট্ট একটা 6 পয়েন্টের ভিডিও ছিল, একদম বলতে পারেন কাঠখোট্টা ধরনের একটা প্রতিবেদন। কিন্তু আসাদ ভাইয়ের ভিডিওতে আমরা বলতে গেলে একদম আবেগে ভাসলাম। সত্যি তো আমাদের বাঙালিদের কাছে বিশেষ করে আবেগটা তো সবচেয়ে আগে, তারপরে বাকি সব কিছু। আসাদ, আপনি বলেছেন যে আপনি বিদ্রোহী। বিদ্রোহীরা তো রোমান্টিক হবেনি। বিদ্রোহী কবি লিখেছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। কিন্তু বাস্তবটা কি? পেহেলগাঁওতে প্যান্ট নামিয়ে চেক করা হয় যে ওই রোমান্টিক বৃন্তের কোন পাশে আপনি, হিন্দু নাকি মুসলিম। তো ওই দিন কোনোভাবে যদি আমি আর আপনি পাশাপাশি গল্প করতাম তাহলে আপনি বেঁচে যেতেন, আমার স্ত্রী হয়তো বিধবা হতেন। তো আমার প্রতিবেদনের ব্যাপারে মানে আপনি যে উত্তর দিয়েছেন তার ব্যাপারে বলছি যে সেই যখন শেখ হাসিনার পতন হলো মানে ওই গত আগস্টে, তখন এয়ারপোর্টে বসে আপনার প্রতিবেদন এত মুগ্ধ হয়ে দেখছিলাম যে প্রায় মানে আমার প্লেন মিস হয়ে যাচ্ছিল। আজও সেটা দেখলাম। নর্থ আমেরিকার বৃষ্টির স্বাদ কীরকম, পেছনে সুন্দর একটা চাঁদ উঠেছে সেটাও জানালেন। সাথে ভারতের বুকে একটা ছোট্ট প্রাক্তন মুসলিমদের স্বপ্নের গ্রাম, এগুলো সবই শুনলাম। তো আসাদ ভাই, আপনার তারিফ না করে তো পারছি না। আপনার একজন গুণমুগ্ধ হয়ে আপনাকে আমি জিজ্ঞেস করছি যে যদিও আপনি সেই গ্রামের কথা বলেছেন, তো সেই গ্রামে মানে ওই প্রাক্তন মুসলিমদের গ্রামে আপনার প্রাক্তন বন্ধু এবং একজন প্রাক্তন মুসলিম সানিউর রহমান, তাই তো? সানিউর রহমানকে থাকতে দেবেন কি না সেটা কিন্তু আমার জানার ইচ্ছে থাকলো। নাকি সে এখন হিন্দু হয়ে গেছে বলে ব্যাপারটা অন্যরকম হবে সেটা জানা নেই। তো যাই হোক, আমার প্রতিবেদন ছিল প্রাক্তন মুসলিমদের ব্যাপারে ভারতের কি নীতি হওয়া উচিত এই ব্যাপারে। কিন্তু আসাদ ভাইয়ের ভিডিওটাতে উনি মানে ব্যাপারটা উনি ভার্সেস আমি এই রকম একটা জিনিস খুঁজে পেলাম। মানে বলতে গেলে উনি এটাকে একটা ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গেছেন। আমার প্রশ্নগুলো ছিল নীতিগত, যেমন এক্স মুসলিম সেজে কেউ যে বিদেশি চর নয় সেটা ভারত কি করে বুঝবে, এটা যদি আমার প্রশ্ন হয় তাহলে ওনার উত্তর ছিল উনি নিজে তো বিদেশি চর নন, বা উনি যাকে সার্টিফাই করবেন তিনিও চর হবেন না। এই রকমভাবে উনি ওনার যুক্তিগুলোকে সাজিয়েছেন। ওনাকে এই প্রশ্নগুলো করাতে উনি আমাকে উগ্র জাতীয়তাবাদী বলে ওনার প্রতিবেদনটাকে শেষ করেছেন। ওনাকে বলবো যে ওনার লড়াইয়ের ব্যাপারটা যে আমি বুঝি না এরকম নয়। আগেও বলেছি আমি বাংলাদেশ থেকে আসা রিফিউজি ঘরের সন্তান। আমাদের আত্মীয়দের সবার সেই সৌভাগ্য হয়নি ভারতে এসে ওঠার। বেশ কিছু লোককে প্রাণ দিতে হয়েছে। আমার স্ত্রীর কিছু আত্মীয় এখনও বাংলাদেশে আছেন, তাদের নিয়ে চিন্তাও যথেষ্ট রয়েছে। তাই বাংলাদেশি হিন্দু হলে প্রাক্তন মুসলিম হলে কি হয় এটা একদম অজানা কিন্তু নয়। আমার বাবা সেই 1946-এর দাঙ্গার সময় চলে আসেন। যেই ট্রেনটাতে আসার কথা ছিল সেই ট্রেনটা বাবারা মিস করে যায় এবং সেই ট্রেনটা ফাইনালি পুরোটাই কাটা লাশ ভর্তি হয়ে কলকাতাতে এসেছিল। বাবারা সেই ট্রেনটা মিস করে কারণ সেই ট্রেনটা ধরতেও বাবাদের প্রায় মানে ঘন্টা কুড়ি ওই নদী পার হওয়া, গরুর গাড়ি চড়ে যাওয়া ইত্যাদি সমস্ত ব্যাপার ছিল। তো এই জন্য সেদিনের ট্রেনটা ওরা মিস করে যায়, মানে যেই ট্রেনটা ধরার কথা ছিল সেটা মিস হয়ে যায়।
কিন্তু সেই সময় তো আর মোবাইল ছিল না যে আজকের মতো লোকজন যেরকম মিনিটে মিনিটে তারা কি করছে, কোথায় রয়েছে, হ্যাঁ এই আমি ফ্লাইট থেকে নামলাম, হ্যাঁ এই এবার গাড়ি ধরবো, হ্যাঁ আমি এই হোটেলে পৌঁছেছি, হ্যাঁ এই বাড়ি পৌঁছে গেছি, এই ধরনের আপডেটগুলো মানে তখন তো আর দিতে পারতো না, চিঠি চাপাটিও মানে অত তাড়াতাড়ি পৌঁছতো না। তো পরিবারের বাকি লোকজন যখন জানতে পারে যে সেই ট্রেনে মানে যেই ট্রেনটায় বাবাদের কলকাতা যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা শুধু কাটালাশ নিয়ে কলকাতা গেছে, একটা লোকও জীবন্ত কলকাতাতে পৌঁছতে পারেনি সেই ট্রেনটাতে, তখন বাকি সবাই ধরে নিয়েছিল যে তার মধ্যে বাবারাও ছিল। এবং বাংলাদেশে আমাদের বাবার মানে এবং তার ফ্যামিলির শ্রাদ্ধ শান্তিও হয়ে গেছিল। পরে তারা জানতে পেরেছিল যে বাবারা বেঁচে গেছে ওই ট্রেন মিস করে, না হলে সেদিনকে বাবাও থাকতো না, আর আজকে এখানে দাঁড়িয়ে আমিও কথা বলতাম না। তারপর কলকাতাতে আসার পর বাবাদের ছিল পরবর্তী লড়াই। ওই যে আপনি বলেছেন যে স্টেশনে থাকা, রাস্তাতে থাকা, মশার কামড় ইত্যাদি সবই তাকে করতে হয়েছিল। 1-2 বছর নয়, জীবনের একটা বিশাল অংশ অনাহার আর দারিদ্র্যের সঙ্গে লড়াই করে যেতে হয়েছিল। বাঙাল যদি কেউ থেকে থাকেন তাহলে মানে আমার ভিডিওটা এখন এই মোমেন্টে যদি কোনো বাঙাল দেখছেন তাহলে জানবেন যে তাদের একটা মানে বাঙালদের একটা এক্সটেন্ডেড ফ্যামিলি থাকে যার দায়িত্ব তাদেরকে নিতে হয়। তো বাবার ক্ষেত্রেও সেটা ছিল, এই এক্সটেন্ডেড ফ্যামিলির থেকে বাকিদেরকে একে এক করে নিয়ে আসা, নিজে আতপেটা খেয়ে বা না খেয়ে অন্যদের একটু খাবারের ব্যবস্থা করা, এই সব করতে করতেই জীবনের বেশিরভাগ সময়টা কাটিয়ে দিয়েছিলেন। তো এর মধ্যে নিজেও পড়াশোনা করেছিলেন, বড় হয়েছিলেন, কখনো রাস্তাতে কখনো উদ্বাস্তু কলোনিতে, তারপর চাকরি জোগাড় করেন, আমাদের পড়াশোনার ব্যবস্থা করেন ইত্যাদি ইত্যাদি, মানে অনেক কিছুই আছে এর মধ্যে, অনেক লড়াইয়ের ব্যাপার। তো আমাদের ছোটোবেলাতে খাবার আর বাসস্থান আর স্কুলে পড়াশোনার খরচ জাস্ট এইটুকু নিশ্চিত ছিল, তার বেশি কিছু নয়। মানে কোনো পুজোতে জামা প্যান্ট হতো, কোনো পুজোতে হতো না, যেবার হতো খুব খুশি হতাম, যেবার হতো না অভিযোগ করার কেউ ছিল না। তো আমাদের যাতে একই লড়াইটা না করতে হয় তার ব্যবস্থা করেছিলেন আমার বাবা। এই লড়াইটা অনেকের কাছে খুব ছোট মনে হতে পারে, কারণ বাবা তো আর অ্যাক্টিভিস্ট নন, জীবন ওনার কাছে কোনো দিন সদয় ছিল না, কিন্তু তার জন্য উনি মিছিল করেননি, প্ল্যাকার্ড নিয়ে ঘোরেননি, এমনকি রাগও করতে দেখিনি কোনো দিন, কাউকে যে গালাগালি করছেন সেরকমও দেখিনি। কিন্তু আমার কাছে কিন্তু ওই মানুষটাই বলতে পারেন যে কি বলবো, লড়াইয়ের একটা প্রতিশব্দ। জানি না মানে বুঝতে পারছেন কি না। তো শুধু মাঝে মাঝে বলতেন যে ওই বাংলাদেশের সেই গ্রামটাতে যদি একবার দেখার জন্য যেতে পারতেন, বাংলাদেশের বেতকা গ্রাম, আপনি জানবেন যে কোথায়, হয়তো মানে ঢাকার কাছে। আর বলতেন কেন বলছি, কারণ এখন উনি আর বয়সের ভারে আর উঠতে চলতে পারেন না, আমাদের সাথেই থাকেন। আমি যেগুলো বলছি সেগুলো ওনার আর বোঝার ক্ষমতাও নেই এই মোমেন্টে। তো আমি যখন এই পূর্বপুরুষ কথাটা বলি তখন এটাই বলি যে এত কিছুর পরেও দাঁতে দাঁত চেপে তারা লড়ে গেছেন, কারুর কাছে এক বিন্দু এক্সট্রা কিছু পাবার আশা করেননি। পরবর্তী প্রজন্ম যাতে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে, ধর্মকে আঁকড়ে ধরে নয় কর্মকে জীবনে প্রাধান্য দিতে পারে, তার জন্য এই লড়াইটা কিন্তু তারা করে গেছেন। আর সেখানে প্রাক্তন মুসলিম বা আপনার ক্ষেত্রে বা সাহিলের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে আপনারা জানেন যে আপনাদের পূর্বপুরুষরা কিভাবে আপনাদেরকে আবার স্বধর্মে ফিরিয়ে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। তো আশা করি এই পার্থক্যটা আর ক্লিয়ার করে দেওয়ার দরকার নেই, যখন আমি বলেছি আমাদের পূর্বপুরুষ ভার্সেস আপনাদের পূর্বপুরুষ। তো এটা আপনার একটা পয়েন্ট ছিল, সেটা দিয়েই শুরু করলাম। আমার একটা দুঃখ কি জানেন, যে বাবাকে নিয়ে বিদেশে ঘুরে আসতে পারলাম না, কারণ মানে বিদেশে ঘুরে আসতে পারলেও বাংলাদেশে যেখানে বাবা খুব ছোটোবেলাতে থেকে ছিলেন এবং বিতাড়িত হয়েছিলেন সেই জায়গাতে নিয়ে যেতে পারলাম না। আর নিজের বেলাতে বলি, আপনি একটা জিনিস বলেছেন যে আমার বিদেশে কি হয় না হয় এটা হয়তো দেখা বা জানা নেই, আর খুব সত্যি কথা, মানে বাইরে থাকলে যে মানে একটা
চাকচিক্য হয়, যে সফিস্টিকেশনটা হয়, যে কি বলবো একটা জৌলুস, সেটা তো আমার একদমই নেই। আপনার মতো সুদর্শন, সুবক্তা, ক্যারিশম্যাটিক আমি একদমই নই। বলতে পারেন আমার পূর্বপুরুষদের কঠিন লড়াই, আর বাকিটা ভাগ্যের জোরে জীবনের 20 বছর দেশের বাইরেই কেটেছে। 20 নয়, 21 বছর। তো 5টা মহাদেশের 6টা দেশে থেকে কাজ করেছি। সবগুলোতেই বেশ লম্বা সময় ধরে থেকেছি, মানে 3-4 বছর, 5 বছর এরকম। সব জায়গাতেই ভিসা নিয়ে থেকেছি। ভিসা যখন এক্সপায়ার করেছে এক্সটেন্ড করেছি, যখন মনে হয়েছে আর থাকবো না চলে এসেছি, আবার অন্য দেশে গেছি, এরকমভাবে। আর এছাড়া অল্প সময়ের জন্য বিভিন্ন দেশে যেতে হয়। তো বলতে পারেন যে ভাগ্য অত্যন্ত সদয় ছিল, না হলে এগুলো হলো কি করে এক রিফিউজি পরিবারের ছেলের। কিন্তু শত চেষ্টা করলেও ওই যে বললেন না যে লেজটা দেখে চেনা যায়, তো নিজের লেজটাকে বদলাতে পারিনি। এত বছর ওখানে থেকেও ওদের মতো করে ভাবতে, ভারতকে গালাগালি করতে বা গালাগালি করে সেটাকে আনন্দ পাওয়া, এ সমস্ত আর হয়ে উঠল না। বিশেষ করে যখন দেখি ভারতীয় হয়ে লোকে ভারতকে গালাগালি করছে, এই দেশটা কত নোংরা, দেশের সবাই চোর, সবাই ঘুষ খায়, আমাদের দেশের জঘন্য জাতিভেদ প্রথা ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত নিয়ে বিদেশিদের সামনেই আলোচনা করাটা, ধর্ণা দেওয়াটা, এটাকে মানে খুব মানে কুল বলে মনে করে কিছু ভারতীয়, খুব ফ্যাশনেবল বলেও মনে করে। তো তখন সেগুলো দেখলে দুঃখ লাগে। হিন্দুদের বা ভারতীয়দের যখন কেউ হিজড়ে বলে, সেই সময় আমি কিছু তথ্য, কিছু বক্তব্য তাদের সামনে তুলে ধরি। আপনি ঠিকই আমার ল্যাজটা চিনেছেন, একদম মানে হ্যাঁ, আমি জাতীয়তাবাদী। আর সেটা হওয়াটা বোধহয় একমাত্র ভারতের মতো দেশেই খারাপ চোখে দেখা হয়, অন্য দেশে আমি এই ব্যাপারটা দেখিনি। কারণ নিজের দেশে ভারতে আমি যেটা পাচ্ছি, একই উপমহাদেশে থেকে শরীরে একই জিন বহন করে যেটা আপনারা পাচ্ছেন না, আর তাতে ক্ষোভ একেবারে উপড়ে দিচ্ছেন। তো তার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের পূর্বপুরুষদের জন্য, যারা এইরকম একটা সমাজ ব্যবস্থা রেখে গেছেন যেখানে মুক্ত চিন্তাকে দমন করা হয় না বরং উৎসাহ দেওয়া হয়, তার প্রতি কৃতজ্ঞতা থাকবে না। আর সেই কৃতজ্ঞতাটাই তো জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধ। এছাড়া জাতীয়তাবাদের আর কোনো সংজ্ঞা আছে কি বলতে পারেন? যে আপনার কাছে জাতীয়তাবাদের অন্য ডেফিনেশন কি, বা সেটা কি আপনার মনে হয় খারাপ? আপনাদের দেশে যেটা কেউ ভাবতেও পারে না, আমাদের দেশে আমরা সেটা পাচ্ছি। তো দেশের প্রতি সেই কৃতজ্ঞতা থাকাটা যদি খারাপ হয়, তাহলে হ্যাঁ মানছি আমি খুব খারাপ লোক, খুব উগ্র লোক। যাই হোক, তো লোকে যেটা খুব সহজে পেয়ে যায় সেটাকে আলাদা করে তো আর দেখে না। কারণ শুধু আপনি নন, দেশের ভেতরের লোকজনও বোঝে না যে ভারতে জন্ম হওয়াটা কতটা বড় আশীর্বাদ। আর আর আমরা যদি বলি যে আজকে এই সংখ্যালঘু তোষণ, এটা আমাদের দেশের একটা সমস্যা, হ্যাঁ সত্যি একটা সমস্যা। কিন্তু সেটা কি করা যাবে? দুই সম্প্রদায়ের মধ্যে মারামারি লাগিয়ে মানে সেটাকে থামানো যাবে? নাকি এই জাতীয়তাবাদকেই জাগিয়ে তুলতে হবে যাতে এই সমস্যার প্রকোপটা যতটা কমানো যায়? এই যে আমরা পূর্বপুরুষদের, মানে আমরা বলতে হিন্দুরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করি, কেন করি? এগুলো কোনো কুসংস্কার নয়, সব কিছুকে যাতে শ্রদ্ধার চোখে দেখি তার জন্যই এত কিছু, তার জন্যই মূর্তি পুজো, তার জন্যই জন্তু জানোয়ার পুজো, গাছ পুজো, প্রকৃতিকে পুজো, সমস্ত কিছু যাতে আমরা কোনো কিছুকে বিনাশ না করে তাকে শ্রদ্ধার চোখে দেখি। দুর্গোৎসব কোনো উৎসব নয়, আপনার ধারণা ভুল। দুর্গোৎসব শুধু উৎসব নয়, নারীদের যাতে দুর্বল না ভাবি সেটাই তার শিক্ষা। আর এই শিক্ষাগুলো স্কুল, কলেজের, ইউনিভার্সিটির বদ্ধ পরিবেশের মধ্যে নয়, আনন্দ উৎসবের মধ্যে দিয়ে আমাদের মাথার মধ্যে ঢোকানো হয়। এটা হয়তো ভারতীয় মুসলিমরা কিছুটা বুঝবেন, কারণ তারা আমাদের সঙ্গে আছেন। তবে আপনার এই বক্তব্যটার সাথে আমি একমত যে আপনি সবে ইসলাম ছেড়েছেন, এখনও আপনাদের এই ভারতীয়দের এই ব্যবস্যাপারগুলো বুঝতে অনেকটাই সময় লাগবে। আর ভারতের কমিউনিস্টরা সেটা সারা জীবনও বুঝবেন না, কিছু কিছু লোকজন বুঝতে পারেন, সমরেশ বসু বুঝতে পেরেছিলেন। যাই হোক, আর
এ ব্যাপারে আমার লেজটা কিন্তু কেউ সোজা করতে পারবে না। উগ্র জাতীয়তাবাদী কিন্তু মানে সেটা বলেছেন যে সেটা আমি বলতে পারবো না, যে আমার ল্যাজ দেখেই বোঝা যায় যে উগ্র জাতীয়তাবাদী। তো উগ্র কি মৃদু সেটা তো যে যার নিজের মতো করে দেখবে। এটা বলতে পারি যে আমি রাগি না, স্লোগান দেই না, কাউকে আমার মতটা গ্রহণ করার জন্য জোর করি না। ওদিকে আপনি বলেছেন যে আপনি নাকি খুব সহজেই রেগে যান। এবার আপনি বলুন যে কে উগ্রবাদী। তো যাই হোক, আমি যখন বক্তব্যগুলো পেশ করি তখন দেখি যে অন্যেরা খুব রেগে যায়। আমার ইউটিউব ভিডিওগুলোতে সবাই গালাগালি করে। তবুও বলবো এই হিজড়ে হিন্দুরাই ইসলামিক ইনভেশন, কলোনিয়াল ইনভেশন আর স্বাধীনতার পর থেকে মার্কসিস্ট কমিউনিস্টদের শিক্ষাক্ষেত্রে একটা ইনভেশন, মানে একটা মেন্টাল ইনভেশন, এই 3 ক্যান্সারকে জয় করেছে। এর জাস্ট একটাও সারভাইভ করেছে এরকম কোনো সভ্যতা আজকে কিন্তু আপনি দেখাতে পারবেন না। আর সেখানেই হিজড়ে হিন্দুরা ট্রিপল ক্যান্সার সারভাইভার বলতে পারেন। তো আমি আমার মাকে ক্যান্সারে হারিয়েছি খুব ছোটোবেলাতে, জানি লড়াইটা কি ভীষণ এই ক্যান্সার রুগীদের ক্ষেত্রে। হ্যাঁ, সংখ্যালঘু তোষণের মানে প্রবলেমটা আছে, সেটা আমিও মানছি। আরও প্রবলেম আছে, দেশে কমিউনিস্ট চিন্তাভাবনার লোকজন পুরো গেঁড়ে বসে আছে। ক্যান্সার সেরে গেলেও শরীরে অনেক দীর্ঘমেয়াদী একটা এফেক্ট থেকে যায়, যেগুলো কিছু সারে না। আমাদের যেই তোষণমূলক রাজনীতি, এইগুলো তারই একটা এফেক্ট, যেতে সময় লাগবে। আর এটা মুসলিমরা যতটা না দায়ী, বেশি দায়ী ওই মার্ক্সবাদী মিডিয়া, মার্ক্সবাদী ইন্টেলেকচুয়াল এইগুলো, যারা মুসলিমদের মাথাতেই ওই ভিকটিমহুডটাকে মানে সবসময় হাওয়া দিচ্ছেন আর কি। কিন্তু কোন সমাজ পারফেক্ট বলুন তো? বাংলাদেশে, পাকিস্তানে এত প্রবলেম থাকতে পারে, ইউরোপ আমেরিকাতে এত প্রবলেম থাকতে পারে, আর আমাদের দেশে কিছু থাকবে না, সেটা তো হয় না। আবেগতাড়িত না হয়ে সঠিক পথে লড়তে হবে। তো যাই হোক, আমিও মিছিল করতে জানি না, অ্যাক্টিভিজম কি বুঝি না, কিন্তু চেষ্টা করি লোকের সামনে সত্যি ইতিহাসটাকে মেলে ধরতে। যেমন আপনারও একটা ভুল ধারণা আছে যে বৌদ্ধ ধর্ম থেকে নাকি হিন্দু ধর্মের উদ্ভব, আগে বৌদ্ধরা ছিল সেখান থেকে হিন্দু হয়েছে। এটা দেখি অনেক বাংলাদেশি বলেন, মানে আমার ইয়েতে এসে, মানে আমার ভিডিওর কমেন্টে এসে। এটা বোধহয় আপনাদের পড়ানো হয় আপনাদের বাংলাদেশে, তো সেটা নিয়ে কিছু বলার নেই, কারণ ভারতেই এত মিথ্যে ইতিহাস পড়ানো হয়, তো আপনাদের কি পড়ানো হয় সেটা তো মানে ভাবতেই ভয় লাগে। আপনি এটাও বলেছেন যে বাংলাদেশে মরুদস্যু কেউ আসেনি, তাই এখানে লোকে হিন্দু উচ্চ বর্ণদের অত্যাচারে মুসলিম হয়েছে। তো এটা এখানকার লোকও অনেকে বলে। জিটি রোড যেই রাস্তার কথা মহাভারতে পাওয়া যায়, তা নাকি শেরশাহের অবদান, এরকম আমরা সবাই ইতিহাস বইতে পড়ি। তো এই রকম আপনার মতো অনেক লোকের মাথাতে অনেক যে ভুল তথ্যগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেইগুলোকেই একটু শুধরে দেওয়ার চেষ্টাই হচ্ছে আমার এই ইউটিউবের মাধ্যমে। আজকের দিনে মানে ইন্টারনেটের যুগে বাংলাদেশে কি হচ্ছে, বাঙালি মুসলিমরা বাঙালি হিন্দুদের ওপর কি করছে, চাপ দিয়ে ধর্মান্তরকরণ করছে, সেটা দেখেও আপনি বলছেন যে কয়েক শতাব্দী আগে হিন্দুদের ওপর চাপ দিয়ে মুসলিম করানো হয়নি, স্বেচ্ছায় হয়েছে বা উচ্চবর্ণের চাপে হয়েছে। এই সমস্ত ধারণা যখন আপনি পোষণ করেন, তাহলে বুঝতে হবে যে আমরা নিজেরাও জানি না যে কতটা অন্ধ আমরা, যতই নিজেকে মুক্তমনা বলি। তাই কিছু মাস আগে ভাবলাম যে সঠিক তথ্যগুলো যদি ইউটিউব প্ল্যাটফর্মে একটু তুলে রাখা হয়, তাহলে কিছু মানুষ হয়তো রেগে যাবেন, কিন্তু অল্প কিছু মানুষ হয়তো শুনবেন। বখতিয়ার খলজি থেকে শুরু করে আলীবর্দী খান সবাই ছিল তুর্কি থেকে আসা, মানে বাংলাতে এসে তারা কিভাবে একটা বৌদ্ধ বাংলাকে মুসলিম বাংলাতে পরিণত করলো, এই ধরনের নানা বিষয় নিয়ে আমার ভিডিও। আপনিও জানবেন যে বাংলাদেশের মুসলিমদের ওই নেড়ে মুসলিম বলা হয়, কারণ বুদ্ধিস্টরা ন্যাড়া ছিল, তাদের ধর্মান্তরিত করা হয়। কিন্তু তারা তো আর সমাজের এক শ্রেণীতে থাকতে পারবে না, কারণ তুর্কি থেকে যারা এসেছে তারা হচ্ছে উচ্চ বংশের। মুসলিমদের মধ্যে জানেন আপনি যে এই জাতিভেদ প্রথাটা কি, যারা অরিজিনাল মুসলিম ভার্সেস ধর্মান্তরিত মুসলিমেরা এক শ্রেণীতে হয় না। তো তাই তুর্কির মুসলিমরা নিজেদের থেকে আলাদা করে রাখার জন্য এই নেড়ে মুসলিম এই কথাটা এনেছিল।
আপনি যখন বলছেন যে আমার প্রতিবেদনে আপনার প্রতিবেদনে যারা কমেন্ট করেন তাদের ফেসবুক প্রোফাইলে গিয়ে আপনি তাদের দেখেন যে তারা কীরকম, তাদের ল্যাচটা কীরকম কী এটসেট্রা, তো আমাকে নিয়ে ভিডিওটা করার সময় আপনার নিশ্চয়ই এই আমার যেই চ্যানেলটা রয়েছে সেটাও একটুখানি দেখে এসছেন, বা করেননি, হয়তো আপনার ব্যস্ততার মধ্যে সময় হয়নি। যাই হোক, আমার ভিডিওর বিষয়গুলো ভারতের প্রকৃত ইতিহাস। আপনি যেমন বলেছেন তেমনি আমারও কোনো কি বলবো, ভিডিও বুস্ট করার কোনো দরকার পড়েনি, করিনি আর কি, দরকার পড়েনি বলবো না, করিনি। কিউআর কোড দিয়ে টাকাও চাইছি না, কোনো বিষয় নিয়ে আমি কোনো রাজনৈতিক দলকে নিয়েও আমি ভিডিও করছি না। কোন রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও করলে লোকে বেশি দেখবে খুবই ভালো জানি, কিন্তু সেটা আমার বিষয় নয়। আমার বিষয় হলো ইতিহাসকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা। যদি দুটো লোকের চিন্তাও বদলাতে পারে। আপনি যেটা বলেছেন যে মরুদ্দস্যু ছাড়া ইসলাম ছড়িয়েছে খুব শান্তিপূর্ণভাবে, সেটা হলো ইন্দোনেশিয়াতে, আর তাই জন্য সবচেয়ে বড় মুসলিম দেশ হলো ওখানে কিন্তু মূর্তি ভাঙা হয় না, আর রামায়ণ মহাভারত ওদের দেশের জাতীয় কাব্য। আমার এই ব্যাপারটা একদম পুরো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতোই বলতে পারেন, কারণ আমার এটা মূল জীবিকা নয়, আমার অন্য একটা জীবিকা আছে, সেটাও আমি খুব ভালোবাসি এবং সেটাকেও ছাড়তে পারছি না। তো বলতে পারেন যে লাস্ট 5-6 মাস ধরে আমি একটা একই সঙ্গে দুটো চাকরি করছি, একটা পেটের তাগিদে, একটা মনের তাগিদে। তো ঘুমটুমের ব্যাপারটা আমারও বেশ লাস্ট 5-6 মাস ধরে খুব কমই হচ্ছে টানা, আমিও একটুখানি স্লিপ ডিপ্রাইভডই রয়েছি। তো যাই হোক, এত কিছুর পরেও কেউ বলে আমি বিজেপির দালাল, কেউ বলে টিএমসির, তবে কারুর ফান্ডে আমার এই ব্যাপারটা হয় না। আর আমার এই ভিডিওগুলোকে এডিটিং করে তাতে সমস্ত রকমের রেফারেন্স দিয়ে, স্ক্রিনশট দেখিয়ে, তারপরে নানা রকমের ছবি দেখিয়ে, কারণ ঐতিহাসিক বিষয়কে নিয়ে যখন করি তাতে একটুখানি ছবি টবি না থাকলে ব্যাপারটা ইন্টারেস্টিং হয় না। এই সমস্ত কিছু দেখিয়ে একটা ভিডিও তৈরি করতেই প্রায় 5 দিনের এডিটিং এফোর্ট, তার আগে রিসার্চ করা এটসেট্রা, এই সমস্ত কিছু তো থাকেই। তো তারপরে ভিউজ যা হয় সেটা কখনো ভালো কখনো খারাপ, এগুলো আপনাকে আর আলাদা করে বলার দরকার নেই, আপনি এই সমস্ত কিছু সবই জানেন। তবে ভিউজ বাড়াতে কোনো রাজনৈতিক দলের মঞ্চে কিন্তু আমাকে কোনো দিন দেখতে পাবেন না, সেটা আগেও বলেছি। আমার চ্যানেলে এই প্রাক্তন মুসলিমদের ব্যাপারে অনেক আগেই একটা ভিডিও করেছি, তাতে ইমরান বশিরের একটা ছোট্ট ক্লিপ দিয়েছি, ভারতের 2জন প্রাক্তনেরও ক্লিপ দিয়েছি, আপনার কথাও ওখানে উল্লেখ করেছি ফটো দিয়ে। তখন জানতাম না যে আপনার সঙ্গে এইভাবে একদিন এই ব্যাপারে জড়িয়ে পড়ব। তো যাই হোক, তো মনে আছে তে এই অভিজিৎ রায়, অনন্ত বিজয়, এদের ব্যাপারটাও আমি ওখানে যোগ করেছিলাম। তো এই ব্যাপারে আমাকে আপনি গুগল সার্চ করে দেখতে বলেছেন, ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না সেটা দরকার রয়েছে। কিন্তু আমার মনে হয় যে আপনার একটা ধারণা আছে যে ভারতের বুকে প্রাক্তন মুসলিমরা খুব নিরাপদ। তো আপনি একটুখানি এইচ ফারুক এই ব্যাপারে সার্চ করে দেখবেন। আমি এই এইচ ফারুকের কথাও আমার প্রতিবেদনে দিয়েছিলাম। কানাহিয়া লাল এই নামটা একটুখানি সার্চ করে দেখবেন, আর নুপুর শর্মার নাম তো আশা করি জানেনই। এই ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি তো সারা জীবনে বলতে গেলে কোনো খারাপ মুসলিমকে ব্যক্তিগতভাবে চিনি না। যাদেরকে ব্যাপারটাকে ঘুরিয়ে বলি, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি তারা কেউ খারাপ নন। যেই সমস্ত মুসলিমদের আমি ব্যক্তিগতভাবে চিনি তারা কেউ খারাপ নন। তার মধ্যে বাংলাদেশি আছেন, পাকিস্তানি আছেন, আফগানিস্তানি আছেন, মিশর, তুর্কি, ইরানের লোকজন অনেকেই রয়েছেন। আমার কোনো ক্ষতি তো তারা করেনি, একজনও কেউ আমাকে বলেনি যে ইসলাম নিতে। বরং 1 মিনিট একটু জল খেয়ে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাকে একজনও কেউ বলেননি ইসলাম নিতে, বরং আমাকে আর আমার ফ্যামিলিকে খ্রিস্টান বানানোর চেষ্টা হয়েছে, সেটাও কোথায়? জাপানে। যতই আশ্চর্য শুনতে লাগুক সেটাই। আর কলকাতার বুকে কমিউনিস্ট বানানোর চেষ্টা, সেটা তো হয়ই, সেটা আপনি জানেন। কিন্তু এই যে অভিজ্ঞতা কথা বললাম, সেটা আমি প্রবাল দত্ত, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। তার উপর তো আর দেশ চলবে না, দেশ চলবে একটা সুনির্দিষ্ট নীতিতে। তো
আপনি বলেছেন কোনো প্রাক্তন মুসলিম আজ পর্যন্ত সন্ত্রাসী হয়নি। ব্যাপারটা কি বলুন তো, ফ্লাইটে এত এত লোক যায়, তার তো 0.00001%ও সন্ত্রাসবাদী নয়, কিন্তু সবার মানে একদম 100% সবার ক্ষেত্রেই সুরক্ষা চেক হয়। কেন হয় বলতে পারবেন? আপনি একটা জায়গাতে বলেছেন যে চেহারা দেখে বোঝা যায় কে কীরকম, তো তাহলে সেক্ষেত্রে আপনার মতো সুদর্শন লোকজনকে তো আর মানে ফ্লাইটে ওঠার সময় সিকিউরিটি চেকের কোনো দরকারই ছিল না। আমার মতো যাদেরকে দেখে মনে হয় উগ্রবাদী, তাদের শুধু সিকিউরিটি চেকগুলো করলেই হতো। বা এই যে বলবো, এই যে আজমাল কাসাব, ওই শিশু সুলভ 18-19 বছরের ছেলেটা দেখলে কেউ বলবে, ওর হাতে যদি গানটা না থাকতো তাহলে ওকে কেউ দেখে বলবে যে ও আসলে কি জিনিস। আর আজকের যুগে আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদির থেকে সব কিছু তো পাওয়া যায় যে কে কোথায় থাকে, কাজ করে। একজন ধরুন খুব নামি কোম্পানিতে কাজ করছে, ধরুন টাটা কি রিলায়েন্স, তো এই সব কোম্পানির এমপ্লয়ীদের তো কেউ কোনো দিন কোনো বম মারেনি, রাইট? তো তাহলে যে রিলায়েন্সকে কাজ করে সেই যদি তার রিলায়েন্সের আইডি কার্ডটা দেখায় তাহলে তো তার সিকিউরিটি চেক আর হওয়াই উচিত নয়। ইনফ্যাক্ট কজন হিন্দু সন্ত্রাসবাদী হয় তো তাদের তো কোনো জায়গাতেই কোথাও প্লেনে ওঠার জন্য সিকিউরিটি চেক হওয়াই উচিত নয়, তবুও হচ্ছে, তাই না? তাই কোনো দিন যদি আপনার সঙ্গে আমার দেখা হওয়ার সুযোগ হয় আমিও আপনাকে জড়িয়েই ধরবো, অবশ্য মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে। কিন্তু আপনার ভিসার ব্যাপারে বলবো যে আমাদের দেশের ভিসা অফিসারদের সাথে সহযোগিতা করতে। ঠিক যেমন কোনো দিন যদি একই ফ্লাইটে যাতায়াত করি তখন আমি জানি আপনি সন্ত্রাসী নন, বা আপনার সার্টিফাই করে দেওয়া কোনো এক্স মুসলিম, তার সঙ্গে যদি দেখা হয় তিনি সন্ত্রাসী নন আমি জানবো, কিন্তু তবুও বলবো যে সিকিউরিটি চেকটা ঠিকভাবেই করে আসুন। আপনি বলছেন কতজন এক্স মুসলিম আর ভারতে ঢোকার চেষ্টা করবে, তো আমি জিজ্ঞেস করব যে এক্স মুসলিম বোঝার মাপকাঠিটা কি? আপনি কি করে বলছেন যে এটা একটা ভারতে এন্ট্রি মারার একটা ওয়ে হয়ে যাবে না? আপনি বিদেশে থাকেন, কোথাও সময় পেরিয়ে গেলে বা বেলাইনে একজনও কাউকে ঢুকতে দেওয়া হয় দেখেছেন? একজনকেও না, কারণ ওরা জানে যে নিয়ম ভেঙে একজনকে যদি আজকে ঢুকতে দেওয়া হয় তাহলে তার পেছনে এখন হয়তো কোনো লাইন নেই, কিন্তু সেই লাইনটা ইমিডিয়েটলি তৈরি হয়ে যাবে। আপনি আপনার বক্তব্যের যে বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন জিনিসগুলো বলেছেন তার থেকে যতটা যেরকম মনে পড়ছে তার উপরে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আগের বারের মতো অতটা স্ট্রাকচার্ড হচ্ছে না, সেটা আমি নিজেও বুঝতে পারছি, কারণ এটা আপনার উত্তরে দেওয়া, আপনি যেরকমভাবে ভিডিওটা করেছেন তার থেকে কিছু কিছু পয়েন্ট বেছে তুলে আমি তার রিপ্লাই দিচ্ছি, কিছু হয়তো বাদও থেকে যাবে। যাই হোক, চেষ্টা করছি। এরপর আমি আসছি যে আপনি বলেছেন যে পাকিস্তান আফগানিস্তানের নিপীড়িত মুসলিমদের কথা, যে তাদের সঙ্গে আপনাদের গুলিয়ে ফেললে হবে না, তো সেখানেও কেমন যেন একটা ওদেরটা কম গুরুত্বপূর্ণ আপনাদেরটা বেশি গুরুত্বপূর্ণ, বা ওদের স্ট্রাগলটা কম আপনার স্ট্রাগলটা বেশি, এরকম একটা আভাস পেলাম। যে যেরকম আপনি বলেছেন যে বাংলাদেশের এক্স মুসলিম ভার্সেস ভারতের এক্স মুসলিমদের ব্যাপারটা আলাদা, আপনাদের 100 হলে ওদের 5। তো আপনি বলছেন যে প্রাক্তন মুসলিম এবং তাদের মধ্যে যারা বাংলাদেশি, এদের লড়াইটা সবচেয়ে বড়। আফগানিস্তানে যাদের পরিবারকে জেলের অন্ধকূপে রেখে দেওয়া হয়েছে, যে কোনো দিন বোমা এসে পড়তে পারে বাড়ির ছাদে, এরকম একটা সিচুয়েশান ছিল, তো সেই মানুষটা যদি ধর্ম না ছাড়ে তার লড়াইটা আপনি ছোট করে দেখতে পারলেও আমি কিন্তু ছোট করে দেখতে পাচ্ছি না। আমার ভালো লাগলো যে এত কিছুর মধ্যেও আপনি মানে রিস্ক নিয়ে হলেও আপনি সাইক্লিং করেন, তো আমারও একটু শরীরচর্চার বদভ্যাস রয়েছে। আমি ব্রিটেনে যেখানে জিমে যেতাম, তো আমার জিমের পার্টনার ছিল একজন আফগানিস্তানি, যুদ্ধে পরিবারের অনেককে হারায় ব্রিটেনে রিফিউজি হয়ে এসছিল। ও আমার থেকেও ভালো হিন্দি বলে, আমার হিন্দি তো মানে বাঙালি হিন্দি টাইপ, মানে বাঙালি মার্কা হিন্দি। আর ও মানে সমস্ত আফগানিস্তানি আমি যতজনকে দেখেছি তারা ভারতীয়দের যে এত ভালোবাসে, মানে কোনো অন্য কোনো জাতি ভারতীয়দের এত ভালোবাসে কিনা আমি জানি না। কোনো আফগানিস্তানি যদি ভারতীয়কে দেখে মানে পারলে বুকে জড়িয়ে ধরে। আমার জিমের যে ইনস্ট্রাক্টর ছিল সে ইরান থেকে পালিয়ে আসা একজন মানুষ,
ওখানের ওই খোমেনি সরকারের ওই সমস্ত যে ব্যাপার স্যাপার রয়েছে তার থেকে বাঁচতে উনি বোধহয় কিছু একটা বলেছিলেন বা কিছু হয়েছিল, তারপরে চলে আসতে বাধ্য হন। ওনার স্ত্রী কিন্তু বোরখা পরেন না। তো এই সমস্ত মানুষগুলো আমার ভীষণ রকম প্রিয়, তার কারণ তারাও নিজেদের ক্ষেত্রে লড়াই করছেন, ঠিক যেমন আপনিও আমার কাছে খুব প্রিয়। তো ওই যে ইরানের মানুষটার কথা বললাম, সেই মানুষটাও কিন্তু ভুলে যাওয়ার পথে যে ইরানের আকাশে চাঁদটা কীরকম দেখতে লাগে। এই মানুষগুলো লন্ডনে গ্রুমিং গ্যাংয়ের মতো একটা চক্র চালাবে না, বা শরিয়া আইন কেন হচ্ছে না সেই বলে ভাঙচুর করবে, এই ধরনের কাজ করতে পারবে, মানে এ আমার চিন্তার বাইরে। কিন্তু তবু তো হচ্ছে। একটা সময় ইউরোপের দেশগুলো কত রিফিউজি নিয়েছে, ফ্রি হাউসিং, ফ্রি মেডিকেল ইত্যাদি সব দিয়েছে, আপনিও জানেন। মুসলিম রিফিউজিদের জন্য ওদের দেশগুলো এখনও কত কিছু দেয়। কিন্তু আজ কেন ইটালি, পোল্যান্ড, হাঙ্গেরি, ফিনল্যান্ড, নেদারল্যান্ড সব বলছে যে কোনো মুসলিমদের ওদের দেশে আর ঢুকতে দেওয়া হবে না, বরং ওদের দেশে যাদের আছে পারলে ভাগাচ্ছে। তো সে মানে এক্স মুসলিম হোক কি আহমদিয়া কি যুদ্ধ বিধ্বস্ত কোনো একটা দেশের, ভেবে দেখবেন ব্যাপারগুলো। কতিপয় কিছু মানুষের উল্টোপাল্টা কাজের জন্য বাকিদের কিন্তু ভুগতে হয়, এটাই বাস্তব। এটাকে অ্যাকসেপ্ট না করতে পারাটা তো রোমান্টিকতা। অনেক মুসলিম কিন্তু দেশভাগ সমর্থন করেনি, এটাও যেমন সত্যি। আবার দেশভাগের জন্য কয়েক লক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, এটাও সত্যি। আমার পরিবার তার ভুক্তভোগী। রাম মন্দির দিয়ে দিতে অনেক মুসলিম চেয়েছিল, মানে বলতে গেলে অধিকাংশ মুসলিম অর্গানাইজেশনগুলোই রাম মন্দির কিন্তু দিয়ে দিতে চেয়েছিল, কিন্তু মার্কসিস্ট হিস্টোরিয়ানদের চাপে সেটা একটা কত বড় ইস্যু হয়ে গেল। আর সেই সময় হিন্দুদের জন্য কে লড়েছিল? সেটা হচ্ছে কে মোহাম্মদ। মানে উনি তার জীবনের আশঙ্কা নিয়ে এখনও কিন্তু দিন কাটাচ্ছেন। কটা হিন্দু ওনার কথা জানেন? আমি ওনাকে নিয়ে একটা প্রতিবেদন করেছি, কারণ আমার মনে হয়েছে ওনারও কিন্তু ল্যাচটা জাতীয়তাবাদী। উনি নাস্তিক নন। কোরআন যেমন জানেন, তেমনি গীতা উপনিষদ থেকে না দেখে অনর্গল বলে যেতে পারেন যে কতটা জ্ঞান থাকলে একজন মানুষ অতটা ভারতীয় হতে পারে, সেটা কে মোহাম্মদকে না দেখলে বোঝা যাবে না। কিন্তু উনি কিন্তু বিজেপির সাপোর্টও পাননি, বিজেপি ওনাকে নিয়ে কিছু বলেও না। তার কারণ ওনাকে যদি সামনে এনে ধরা হয় তাহলে তো বিজেপির নিজের ক্রেডিটটা চলে যাবে না এই রাম মন্দির করার পেছনে। তো ওই ভদ্রলোক আজকে একা একটা জীবন কাটান, জীবনের সমস্ত কিছু আশঙ্কা নিয়ে, মানে খ্যাতির একদম মানে কোনো রকম চিন্তাভাবনা না করেই। যে তাই বলবো যে আপনারা ভাবেন যে আপনাদের পন্থাটাই একমাত্র পন্থা, কিন্তু তা নয়। ঈশ্বর এক, পন্থ অনেক, এটা সন্ত কবির বলেছেন। এটাই হলো ভারতের কিন্তু হৃৎপিণ্ড। এটাই ওই 3টে ক্যান্সারের কথা যে বললাম, এই 3টে ক্যান্সারকে বাঁচিয়ে রাখবার যে ওষুধ, সেটাই হলো ওই এক ঈশ্বর পন্থ অনেক এই ব্যাপারটা। এইটা যে মনে করেন না, আমার মনে হয় যে তিনি বোধহয় ভারতীয় নন, রাইট? যেমন এই কে মোহাম্মদ মানুষটা, উনি মনে করেন যে ভারতের এই যে বহুমুখিতা, এই জিনিসটা যিনি মনে করেন না তিনি ভারতীয় নন। তো তার জন্য ওনার যে কোনো সময় মৌলবাদীদের হাতে প্রাণ চলে যেতে পারে, কিন্তু কোনো সরকারি সুরক্ষা নেই। আর ওদিকে জাভেদ আখতারকে দেখুন, তিনি নিজেকে নাস্তিক বলেন, কিন্তু আবার মাইক চলতে শুরু করেছে, আমাকে একটুখানি ব্রেক নিতে হবে। আবার ফিরে এলাম। তো কে মোহাম্মদের কথা বলছিলাম। পাশে দেখুন জাভেদ আখতার, সে নিজেকে নাস্তিক বলে যাতে হিন্দু বিরোধিতাটা জাস্টিফাইড হয়ে যায়। আর এদিকে মাঝে মাঝেই পাকিস্তানে গিয়ে উনি বড় লোকদের সঙ্গে বসে বসে মজা আসে কবিতা পাঠ করেন। তো এইগুলো জীবনের বাস্তব দিক। ফিরে আসি দেশের সুরক্ষার ব্যাপারে। আমরা মুখে বলবো যে ইউরোপ আমেরিকা খুব ভালো, ওদের দেশে লোকজন এত হর্ন দেয় না, বাজি ফাটায় না, কিন্তু ওরা ওদের দেশের জনগণকে সুরক্ষা দিতে যেগুলো করে সেগুলোর ব্যাপারে তখন আমরা কি বলবো?
এমনকি ভারত থেকেও মুসলিম নাম হলে অন্য দেশগুলোতে ভিসা পাওয়া আজকাল ভীষণ রকম মুশকিল হয়ে যাচ্ছে। আর আপনি বলছেন যে ভারতের মতো একটা দেশ যার দুপাশে দুটো সন্ত্রাসবাদী রাষ্ট্র আর যাদের পেছনে আমেরিকার পূর্ণ মদত রয়েছে, তারা শুধু এই বেসিসে প্রাক্তন মুসলিমদের থাকতে দেবে যে কেউ একজন সেটাকে সার্টিফাই করেছে? আর আপনি বলছেন যে পেহেলগাঁওতে এত কিছু হওয়ার পরেও আটকানো যায়নি, তো তার জন্য আপনি কি বলবেন যে ওখানে যখন আটকানো যায়নি তাহলে দরজা খুলে দেওয়া হোক, সমস্ত সিকিউরিটির ব্যবস্থাগুলোকে মানে বন্ধ করে দেওয়া হোক, নাকি বলবেন যে আরও সুরক্ষা মজবুত করা হোক, আরও স্ক্রিনিং বাড়ানো হোক, দরকার না পড়লে সবার ঢোকা বন্ধ করে দেওয়া হোক, সন্দেহজনক হলে আটক করা হোক? বর্ডার স্টেটগুলো যেখানে মুসলিমদের সংখ্যা বেশি সেখানে তো এটা আরও বেশি করে দরকার, কারণ যে মুসলিমদের মাঝখানে গুপ্তচর বা সন্ত্রাসবাদী এদের ভিড়ে থাকা খুব সহজ ব্যাপার, ওখানকার স্থানীয় মুসলিমরাও সন্দেহ করবে না। আর শুধু সুরক্ষার ক্ষেত্রে নয়, নর্থ আমেরিকাতে তো মানে কত হোমলেস আছে, মানে একটা ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করছি, অন্যভাবে নেবেন না। নর্থ আমেরিকাতে তো কত হোমলেস রয়েছে, বরফের ঠান্ডাতে রাত কাটাচ্ছে, পুলিশের লাথি খাচ্ছে, কিন্তু আপনি তাদের কতজনকে নিজের ঘরে ডেকে এনে আপনার বিছানাটা ছেড়ে দিচ্ছেন বা ঘরের হিটারটা অন করে দিচ্ছেন? একটা দেশের ক্ষেত্রেও কিন্তু তাই। ভারত এখনও গরিব দেশ, যদিও দেশের মানে অতি দারিদ্র্যের হার 5%-এ এখন, আর সেখানে আমেরিকা হলো 11%, তবুও যেহেতু আমাদের দেশের জনসংখ্যাটা অনেক বেশি তাই সংখ্যাতে গরিব কিন্তু অনেক বেশি। তো এটা হয়েছে কারণ ভারত একটা ট্রু ওয়েলফেয়ার স্টেট হয়ে উঠেছে। এই যে আজ থেকে 10-15 বছর আগেও হয়তো ভারতের এই অতি দারিদ্র্যের শতকরা ভাগটা ছিল হচ্ছে 20-22% এরকম, মানে এখন পাকিস্তান বা বাংলাদেশ যে জায়গায় রয়েছে তাই প্রায় তার কাছাকাছি, আজকে সেটা 5%-এ এসে দাঁড়িয়েছে। কি করে হয়েছে? এই যে নানা রকম মানে ভারত সরকার যে নানা রকম সমাজ কল্যাণমূলক যে প্রকল্পগুলো নিয়েছে, শুধু ভারত সরকার নয়, বিভিন্ন রাজ্য সরকারও, তার ফলে এই অতি দারিদ্র্যের ব্যাপারটা অনেক কমে এসছে। এখন আমাদের দেশের যে সরকারগুলো মানে কেন্দ্রের সরকার, রাজ্য সরকার, এদের টাকা তো আর অফুরন্ত নয়, তো সেখানে অহেতুক যদি বেশি বেশি লোক ঢুকে পড়ছে তাহলে আসল গরিবের জন্য পড়ে থাকবে খুব কম, কারণ সেটা তো টোটাল যে ফান্ডটা সেটা মাথা পিছু ভাগ হয়ে যাবে। আপনি হয়তো ভাতা নেবেন না, কিন্তু বাকিরা। আর তাই ইউরোপে আস্তে আস্তে এই সাবসিডিগুলোকে একের পর এক বন্ধ করে দিচ্ছে। ভারতকে যদি ভালোই বাসেন তাহলে ভারতের বাধ্যবাধকতাগুলো যেগুলো রয়েছে সেগুলো বুঝবেন না। মমতা ব্যানার্জি যে পশ্চিমবঙ্গে তো মানে উনি 2011 থেকেই আছেন, তিনি যে সংখ্যালঘু তোষণের ব্যাপারটা করছেন সেটা তো মানে আজকে আপনার জানার কথা না, এটা তো আগেই জানতেন। দুনিয়ার কোনো রাজনীতি সাদা নয়, সমস্ত রাজনীতি কালো। ভারতের রাজনীতিতে কি হয় আপনারা সবই জানতেন। কেউ কেউ বলেন যে দেশে রোহিঙ্গারা ঢুকে যাচ্ছে তখন কি হয়, তো তার জন্যই তো এনআরসি, এসআইআর ইত্যাদি করে চাল থেকে কাকড় বাছার চেষ্টা হচ্ছে। দরকারে আরও কঠোর হতে হবে। আসাদ নূর সার্টিফাই করে দেবে যে হ্যাঁ এ সাচ্চা এক্স মুসলিম, আর তার বেসিসে ভারতের ভিসা এজেন্সি কাজ করবে। এটা কিন্তু আপনার ওই এক্স মুসলিম ভিলেজের মতোই একটা রোমান্টিক একটা আইডিয়া। একটা পেহেলগাঁও কি উড়ি যদি হয়ে যায় তখন সরকার কি বলবে যে এটা আমাদের তো ওই XYZ সার্টিফাই করেছিল, তারপরে সে যে সন্ত্রাসবাদী হবে বা গুপ্তচর হবে সেটা কি করে জানবে? তো মানে একমাত্র সিনেমাতে বোঝা যায় যে এই খারাপ লোক বাস্তবে কেউ নয়। মানে কে কী ধরনের সোশ্যাল মিডিয়াতে কথা বলল, কে তা কোথায় কাজ করে, কি তার এডুকেশন, আপনি দেখবেন যে গত বিভিন্ন জায়গায় যে বিভিন্ন সন্ত্রাসবাদী অ্যাক্টিভিটি হয়েছে বেশিরভাগই হচ্ছে উচ্চশিক্ষিত মুসলিমরা। শুধু তাই নয়, এই যে পেহেলগাঁও যখন হয়েছিল তখন যারা চর হিসাবে কাজ করেছিল তার মধ্যে একজন ছিল খুব জয় শ্রীরাম বলা লোকও কিন্তু। সুতরাং বাইরে সে কি ভেগ ধরে আছে সেটা কিন্তু কোনো ইন্টেলিজেন্স ইনশিওর করতে পারে না যে সেটা তার আসল রূপ নাকি সে তার অন্য এজেন্ডা নিয়ে রয়েছে। আর তার জন্য এই যে রিফিউজি সার্টিফিকেশান, এই ব্যাপারটাও যে একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে ইউরোপে, আমেরিকাতে, সেটা ওরাও জানে। তো এখন ওদের দেশের সরকারও এখন
পুরো বর্ডার সিল করে দিচ্ছে, নো রিফিউজি এন্ট্রি ফ্রম মুসলিম কান্ট্রি। কারণ কোনো দেশের ইন্টেলিজেন্স আর এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারে না। কে কি সোশ্যাল মিডিয়াতে বলছে, কি প্ল্যাকার্ড নিয়ে ঘুরছে, কি অ্যাক্টিভিজম করছে, তার বেসিসে তার সেই লোকটাকে পুরোপুরি প্রোফাইল, মানে তার কি প্রোফাইল সেটা পুরোটা বলা যায় না। আপনি যেরকম বলছেন যে পিনাকি একজন এজেন্ট, এরকম সবাই অন্যের ব্যাপারে বলে, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে কি করে বোঝা যাবে? এরপরে মানে আপনি মুফতি মাসুদের ক্ষেত্রেও বলেছেন যে প্রতিবেশীরা কেন ওনাকে জিজ্ঞেস করলো না যে উনি কে, কোথায় থাকেন, কি করেন, কেন আছেন এখানে, এই সমস্ত। তো কোনো সন্ত্রাসী কোনো দিন বলবে যে সে সন্ত্রাসী? তাকে প্রশ্ন করে সাধারণ লোক দুটো চারটে প্রশ্ন করে সে বুঝতে পেরে যাবে যে এ সন্ত্রাসী কিনা? তো এইভাবেই তো 2008-এ সন্ত্রাসীরা ঢুকেছে, আমাদের যে লোকাল মুসলিমরা তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে, তারাও সন্দেহ করেনি। একইভাবে পহেলগাঁওতে ঢুকেছে, অল্প কিছু লোক সাহায্য করেছে কিন্তু বাকিরা সন্দেহ করেনি, তাদের মধ্যে ঢুকে পড়েছে, তার ফলে যা হবার হয়েছে। আপনি কি ভাবেন যে পুরো কাশ্মীর তাদেরকে একদম মানে সাহায্য করেছে? করেছে এক দুজন লোক, কিন্তু তাতেই কাজটা হয়ে গেছে। তো আপনাদের মনে থাকবে যে ওই গুলাম আলী, পাকিস্তানের সিঙ্গার, তাকেও ভারতে গান গাইতে পারমিশন দেওয়া হয়নি। ওখানে তো মমতা ব্যানার্জিও ছিল না, বা মমতা ব্যানার্জির সরকারও ছিল না যে তারা ঘুষ খেয়ে গুলাম আলীকে দেয়নি বা এটসেট্রা অন্য কিছু হয়েছে। আসাদ নূর আপনি সন্ত্রাসী নন সেটা আমি জানি, তো গুলাম আলীও তো নন। কোনো মুসলিম গায়ক তো কোনো দিন বোমা মারেনি কোনো এক্স মুসলিমের মতো, তো তাহলে তাকে কেন ঢুকতে দেওয়া হয়নি? পাকিস্তানের ক্রিকেটারদের কেন ঢুকতে দেওয়া হয় না? এক্স মুসলিমরা যেরকম বোমা মারেনি সেরকম পাকিস্তানের ক্রিকেটারও আজ পর্যন্ত কোনো বোমা মারেনি, তাহলে তাদেরকে কেন ঢুকতে দেওয়া হয় না? পাকিস্তানেও এক্স মুসলিম আছে, তাদেরকেও ঢুকতে দেওয়া হয় না। পাকিস্তানে কিছু চ্যানেল রয়েছে যারা ভারতের হয়ে কথা বলে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানের চ্যানেলগুলো যখন বন্ধ করা হয়েছে সেই চ্যানেলগুলোকেও বন্ধ করে দেওয়া হয়েছে, পাকিস্তানের তার ব্রডকাস্ট হয় না। কোথাও কোনো আলাদা ট্রিটমেন্ট কিন্তু নয়। আমার এক কলিগ যিনি পাকিস্তানি, আমার সহকর্মী, খুবই উঁচু পোস্টে আছেন, কিন্তু ভারত তাকে ভিসা দেয় না। যেই কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানিতে মানে কেউ কোনো দিন সন্ত্রাসবাদী কাজ করেছেন এরকম কোনো ইতিহাসে নেই, কিন্তু তা সত্ত্বেও ভারতে কিন্তু একই ট্রিটমেন্ট। তো ভারতকে যদি সত্যিই ভালোবাসেন, ভারতের সিচুয়েশানগুলো না বুঝে শুধু যদি দাবি করেন, সেটা কি ঠিক হবে? আপনার যেমন ভারতের থেকে আশা বেশি, আমাদেরও কিন্তু আপনাদের থেকে আশাটা একটু বেশি। না হলে পিনাকি ভট্টাচার্য তো কত গালাগালি করছে ভারতকে, সারাদিন ওই করেই তার দিন কাটছে, কে তার উত্তর দিতে যাচ্ছে? তো সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, মাথা গরম না করে। এখন আমেরিকা কিন্তু পাকিস্তানকে বোমা বানানোর জন্য টাকা দিচ্ছে, কিন্তু পাকিস্তানিদের ভিসা দিচ্ছে না। ইউএই, সৌদির মতো মুসলিম দেশগুলো পর্যন্ত বাংলাদেশি পাকিস্তানিদের ভিসা দিতে ঝামেলা করে, কারণ এরা যেখানেই যায় নানা রকম উল্টোপাল্টা জিনিসপত্র করে, ভিক্ষা করতে বসে যায়। আপনাদের বুঝতে হবে যে প্রাক্তন মুসলিম ব্যাপারটার মতো কনসেপ্ট শুধু ইসলাম ছাড়া হয় না। আমি তো নিজেই একজন নাস্তিক, কিন্তু ভারতের আধ্যাত্মিকতার সঙ্গে যে আমার কোনো সংঘাত নেই, বরং এটাকে আমি জড়িয়ে ধরে রয়েছি, সেটা তো আমার কথার থেকে বুঝতে পারছেন। আবার ধরুন এখানে যারা কমিউনিস্ট আছেন, তারা নাস্তিক শুধু নন, তারা ভারতকে, ভারতের সংস্কৃতি, ভারতের লোকজন, সমস্ত কিছুকে একদম মনের থেকে ঘৃণা করেন। পাকিস্তানের হয়ে মিছিল করেন, ওই বলতে পারেন মানে পাকিস্তানের হয়ে হয়তো অ্যাক্টিভিজম করেন, বিপ্লব, বিদ্রোহ, এই সমস্ত কথা মানে ওদের মুখে সব সময়। তো তারাও তো হিন্দু, এক্স হিন্দু নয়। খ্রিস্টানরাও তাই, এক্স খ্রিস্টানের কোনো কনসেপ্টই নেই। তো এই এক্স মুসলিম কনসেপ্টটা আমি জানি, আমার মতো কিছু লোক জানেন, দুনিয়ার কটা লোক জানে? আর এই যে বললেন যে পিনাকি ভট্টাচার্য ভারতে ভিসা নিয়ে এখন ভারতকে গালাগালি করে, তো আপনি যখন দেখছেন যে মানুষের পক্ষে রং বদল কত সহজ, তো তারপরে ভারত যদি কষাস হয়, সেটা কি ভুল? আর সেটাই হয়েছে। হিন্দু হলেই কিন্তু ভারতের সিটিজেনশিপ হয়ে যাচ্ছে এটা কিন্তু নয়, অনেক টাইম লাগছে, আপনিও জানেন সেটা। যে কোনো হিন্দুকে জিজ্ঞেস করুন, মানে দশকের পর দশক চলে যাচ্ছে, তারা মানে এখানে প্রপার সিটিজেনশিপ পাচ্ছেন না। অনেক ঝামেলাও হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আবার কারুর ক্ষেত্রে সেটা সহজ হচ্ছে। যাই হোক, অন্য দেশ যেরকম কঠোর হচ্ছে, কোনো মানবিকতা দেখাচ্ছেন না, ভারত কিন্তু তার সঙ্গে মানবিকতাকেও কিন্তু গুরুত্ব দিচ্ছে। এই ব্যাপারে আমি
বাকিটা একটুখানি বাংলাদেশি হিন্দুদের বলে শেষ করব। আপনারা অনেকেই বলছেন যে ভারত বাংলাদেশের হিন্দুদের কথা ভাবে না। আপনাদের জন্যই কিন্তু সিএএ হয়েছে। তার বিরুদ্ধে এখানে বিরোধীরা কত কিছু করেছে আপনারা জানেন। বিল পাস হওয়ার প্রথম ৮০ দিনে ৭০ জন ভারতবাসী প্রাণ দিয়েছিল। দিল্লিতে ২৭ জন অ্যান্টি সিএএ প্রোটেস্টে মারা যায়। ওখানে কিন্তু শেখ হাসিনার মতো বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি, উল্টে সরকারি লোকজনকে নির্বিচারে হত্যা করেছে ওই বাম ইসলামিক গোষ্ঠীগুলো। তো আপনাদেরকে ভারতে নিয়ে আসার জন্য এই বিলটি পাস করাতে আমাদের দেশের সাধারণ লোক কিন্তু প্রাণ দিয়েছে, দেশের সম্পত্তি হানি হয়েছে। শেখ হাসিনার পতনের পর আপনাদের উপর যা হয়েছে তাতে নিউ ইয়র্ক থেকে লন্ডন সব জায়গাতে র্যালি করেছে ভারতীয়রা। ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত ভোটের আগে বাংলাদেশ নিয়ে চিন্তিত এই সমস্ত বলেছেন ভারতের চাপে। এখন ইকুয়েশনটা বদলে গেছে, সেটা অন্য ব্যাপার, কারণ বিশ্ব রাজনীতি তো আর ভারত একা নিয়ন্ত্রণ করে না। কিন্তু ইউনাইটেড নেশনের থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে ভারত আপনাদের অবস্থার কথা তুলে ধরেছে এবং ধরছে। তুলসী গাবার্ড, যিনি জন্মসূত্রে ভারতীয় এবং জানেন ইউএসের একজন কংগ্রেসম্যান, তো আপনাদের হয়ে কথা বলেছেন, এখনও বলেন। এখন বাংলাদেশ একটা সার্বভৌমিক দেশ, পেছনে আমেরিকার হাত। আপনাদের দেশের ভেতরে কি হচ্ছে সেটা তো ভারত কিছু করতে পারবে না। আপনারা বলছেন যে শেখ হাসিনাকে সাপোর্ট করার জন্য বাংলাদেশের হিন্দুদের এই অবস্থা। তো আমাকে তো অনেকে বলেন যে বাংলাদেশের হিন্দুরা নাকি আওয়ামী লীগের একটা বড় সমর্থক ছিল। এবার ভারত যদি শেখ হাসিনাকে সাপোর্ট দিয়ে ভুল করে থাকে, তাহলে আপনারাও কি সেই দোষে দোষী নন? আপনারা কি জানতেন না যে বাহারের মতো লোকজন শেখ হাসিনার দলে? আসলে এটা একটুখানি বুঝুন যে আপনাদের অসহায়তা আর ভারতের রাষ্ট্র হিসাবে অসহায়তা কিন্তু একই। হাসিনাই ছিল মন্দের ভালো, আপনারাও সেটা ভেবেছিলেন, ভারতও ভেবেছিল, আর হাসিনা সেটাকে এক্সপ্লয়েট করতো, আপনাদেরকেও করেছে, ভারতকেও করেছে। হাসিনার সময়তে হিন্দুদের ওপর কি হয়েছে, অথবা তার বাবা মুজিবের সময়, মানে মুজিব কতটা হিন্দু বিদ্বেষী ছিল সেটা সবাই জানে। গ্রেট ক্যালকাটা কিলিংয়ে মানে মুজিবরের কি ভূমিকা ছিল সেটাও জানে। তাও ইন্দিরা গান্ধী কিন্তু তার সাথে কোলাবোরেশনে গিয়েছিলেন পাকিস্তানকে ভাগ করতে, কারণ সেটা একটা ভীষণ দরকারি একটা জরুরি ব্যবস্থা ছিল। হাসিনার ব্যাপারেও তাই, কারণ হাসিনাই একমাত্র আমেরিকার এন্ট্রি বাংলাদেশে না যাতে হতে পারে সেটার ব্যাপারে সচেষ্ট ছিল, এবং মানে নিজের রাজনৈতিক পজিশনটাকেও খুইয়েছেন তার জন্যই। কিন্তু শেষ রক্ষা হলো না। আমেরিকার মানি পাওয়ার, বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স ইত্যাদি, এই সমস্ত কিছু কারণ। তো বিশ্ব রাজনীতি অনেক অনেক জটিল, এটা ফুল চাঁদ বৃষ্টির স্বাদ এই সমস্ত জায়গা নয়। তো ভারতেরও কিন্তু অনেক ব্যাপারে হাত পা বাঁধা, কিন্তু আপনাদের যেমন ভারতকে দরকার, ভারতেরও কিন্তু আপনাদেরকেই দরকার। সময় তো আর এক থাকে না চিরকাল, মানে রাজনীতির পালাবদল তো হয়। নেপালে যেমন করে চীনের পুতুল সরকারকে ফেলে দেওয়া হয়েছে, কে বলতে পারে বাংলাদেশের এই যে মানে আমেরিকার দালালটা এখন বসে আছে, তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কি না? আপনাদের জন্য শুধু নয়, বাংলাদেশের বৌদ্ধদের পাশের বৌদ্ধ দেশগুলো, যেমন ধরুন থাইল্যান্ড, তারা কিন্তু নিচ্ছে না, ভারত নিচ্ছে। পাকিস্তানে খ্রিস্টানদের মেথর বা মানে রাস্তা পরিষ্কারের কাজ ছাড়া কিছু কাজ দেওয়া হয় না, আর এদের কিন্তু আমেরিকা কিন্তু নিচ্ছে না। ট্রাম্প একটা রিপাবলিকান পার্টি, যার বেসই হলো খ্রিস্টানরা, সে এখন পাকিস্তানকে ভীষণ আদর করছে ভারতকে চাপে রাখার জন্য, কিন্তু পাকিস্তানের খ্রিস্টানদের কে নিচ্ছে? এই ভারত। আফগানিস্তানের শিখ আর বৌদ্ধদেরকে কে নিচ্ছে বা নিয়েছে? ভারতই। কিন্তু যোগেন মণ্ডলের কথা অনেকে শুনেছেন, যার জন্য চট্টগ্রাম হারাতে হয় ভারতকে। চূড়ান্ত হিন্দু বিদ্বেষী ছিলেন, ভেবেছিলেন যে দলিত বাঙালিরা মুসলমান বাঙালিদের সাথে নাকি বেশি ভালো থাকবে হিন্দু বাঙালিদের থেকে নয়, এবং তার কথা শুনে অনেকেই বাংলাদেশে চলে যায়। সেখানে গিয়ে অত্যাচারিত হওয়ায় তারপরে শেষে যখন বুঝতে পারে যোগেন মণ্ডল যে কি হয়ে গেছে, তখন ভারতে চলে আসে। ভারতের এত বড় ক্ষতি যে করেছে তাকেও কিন্তু ভারত জায়গা দিয়েছে, মানে শুধু ভারতের ক্ষতি নয়, ভারতের দলিতদের এত ক্ষতি করেছে তাকেও কিন্তু ভারত জায়গা দিয়েছে। শুধু হিন্দু বলে নয়,
সাজ্জাদ হোসেনের নাম শুনেছেন, দেশভাগের সাপোর্টার, পাকিস্তানে কমিউনিস্ট পার্টি খুলতে গেছিল, মানে উনি একজন নিজে কমিউনিস্ট ছিলেন এবং কমিউনিস্টরা কীরকম হয় জানেন। তো দেশভাগের একজন বিশাল সাপোর্টার ছিল, উনি দেশভাগ হওয়ার পর পাকিস্তানে কমিউনিস্ট পার্টি খুলতে গেছিলেন, 4 বছরের জন্য জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল মানে পাকিস্তানে। তারপর ভারত তাকে নিজের উদ্যোগে ভারতে নিয়ে আসেন, তারপরে উনি ভারতে বসে ভারতীয় কমিউনিস্ট পার্টি জয়েন করেন এবং তারপর বাকি জীবনটা কমিউনিস্ট পার্টির হয়ে ভারত বিরোধিতা করে কাটিয়েছিলেন। তো শুধু হিন্দু বলে নয়, কিছু কিছু ক্ষেত্রে মুসলিম হলেও কিন্তু নিয়ে আসে। মানবতাবাদী এই একটা দেশই কিন্তু টিকে আছে এখনও। আপনাদেরকে ওখান থেকে নিয়ে আসার জন্য বা আপনাদের মধ্যে যারা এসে গেছেন তারা যাতে একটা মানবিক জীবন পান, তার জন্যই কিন্তু ভারত এই CAA একটা করেছে। তো যেটা বললাম যে সমস্ত কিছু পারফেক্ট নয়। বাহারকে এখানে রাখা হয়েছে, আপনারা অনেকেই বলেছেন বাহারকে কেন রাখা হয়েছে। ক্ষমতা, টাকা, দুনিয়া সব জায়গাতেই নিয়মকে বেঁকায়। সাধারণ ইন্ডিয়ানদের ভিসা এক্সপায়ার করলে আমেরিকা ইউকে তো মানে ঘাট ধরে বের করে দেয়। ভারত এত করে বলছে, কিন্তু বিজয় মালিয়া, নীরব মোদি, ওদের মানে কেন রেখে দেওয়া হচ্ছে? ওদেরকে নিয়ে ইউকের কোনো প্রবলেম নেই। কানাডাতে খালিস্তানিদের জামাই আদর করে রাখা হচ্ছে, তাদেরকে নিয়েও কানাডার কোনো প্রবলেম নেই। তো এই সমস্ত প্রশ্নের কোনো উত্তর হয় না যে বাহার কেন আছে, মুজিব হত্যাকারীকে কেন আমেরিকা রেখে দিয়েছে। তো রাজনীতির জগতে অনেক প্রশ্ন, অনেক উত্তরহীন থাকে। আমি এগুলোকে কি সমর্থন করছি? একদমই সমর্থন করছি না, সমর্থনের কিন্তু প্রশ্নই নেই। কিন্তু এই বাস্তবতাগুলোকে মানতে হবে। হয়তো বাহারের যে ক্ষমতা, যে পয়সা, যে পলিটিক্যাল কানেকশন আছে, তার মধ্যে ভারত কিছু পেয়েছে। ভবিষ্যতে যদি রাজনৈতিক পালাবদল হয় তখন কিছু একটা স্ট্র্যাটেজি ভারতের নিশ্চয়ই আছে। আমি ভারতের মানে রাজনীতি মহলের কাউকে চিনি না, এ ব্যাপারে কারোর সঙ্গে কোনো কথা হয়নি, আমি সুতরাং তা নিয়ে দাবি করতে পারি না। কিন্তু আমার পার্সোনালি এটা মনে হয়েছে যে না হলে ভারতের আর কী স্বার্থ থাকবে একটা মানুষকে এখানে রেখে দেওয়ার জন্য, যেখানে একটা জনমত তৈরি হচ্ছে। তো মোদি, দিদি, এদের সবাইকেই ক্ষমতাতে টিকে থাকতে হবে ওই রাজনীতি করেই। এরা সমাজ সংস্কারক নন, যে যার মতো রাজনীতি করছেন। আর যেটা রাজনীতির লোকজন সব জায়গায় চিরকাল করে এসছেন, এর মধ্যে কিছু ভালো থাকবে, কিছু খারাপ। শুধু রাজনীতির ক্ষেত্রে কেন, আপনারা জীবনে যে যেখানে আছেন, সেই যে জীবিকাতে আছেন, সেখানে কি দেখেননি যে কিছু লোক কিছু বেশি সুবিধা পাচ্ছে, অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে? আমরা নিজেরা কি সবসময় সব ব্যাপারে ঠিক থাকতে পারি? সবার সমস্ত আশাগুলোকে পূর্ণ করতে পারি না। কারণ বাস্তবটা রোমান্টিক জগৎ নয়, বাস্তব জগৎটা ঠিক আমাদের মতোই ত্রুটিপূর্ণ। বা বলতে পারেন যে বাস্তব জগৎটা আসাদ ভাইয়ের মতো সুদর্শন নয়, অনেকটাই আমার মতো। কিন্তু তাতে কি আপনারা আশা হারাবেন যে বাস্তবের এই নট পারফেক্ট যে একখানা চেহারা রয়েছে সেটা দেখে? সেটা আপনার ব্যাপার, আমি কিন্তু আশা হারাচ্ছি না। কারণ তাহলে তো আর বলতে গেলে কিছুই পড়ে থাকে না। তো অনেকক্ষণ টাইম হয়ে গেল, প্রায় 1 ঘন্টার কাছে বোধহয় হয়ে গেছে। আমার নর্মালি ভিডিওগুলো এতক্ষণ থাকে না। এটাই বক্তব্য ছিল যে আসাদ ভাই হয়তো রেগে যাবেন এটা শুনলে, কিন্তু তবুও বলবো যে বাংলাদেশের হিন্দুরা কিন্তু শুধু ইউটিউবারদের ভরসাতে নেই, ভারত একটা রাষ্ট্র হিসেবেও কিন্তু আপনাদের কথা ভাবে। এইটুকু বলেই আজকে শেষ করছি। নমস্কার।